হ্যালো। হ্যালো হ্যালো আপনি এখানে বিরাট গোলমাল আছে। হ্যাঁ, তুমি তো সবসময়ই বিশাল সমস্যা তৈরি করো। হ্যাঁ, বলো তো এবার কি হয়েছে? আসলে আমি বাবার সঙ্গে একটা অ্যান্টিক শপে এসেছিলাম, তো এখানে একটা মুক্তার মূর্তি পড়ে ভেঙে গেছে, আর এখন এরা সবাই টাকা চাইছে। তো কি হয়েছে? এখন এরা 30 লাখ টাকা চাইছে। কি? 30 লাখ? আর সেটা একটা মূর্তির জন্য? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না। গৌতম, তুমি কি সিরিয়াস? তুমি সারাদিন বাড়িতে বসে থাকো, বিনা পয়সায় খাও, তাতেও তোমার মন ভরে না, আবার আমার জন্য নতুন নতুন সমস্যা তৈরি করো। বলো তো, এত অল্প সময়ের মধ্যে আমি 30 লাখ কোথা থেকে আনবো? 30 লাখ? কথাটা শুনেই যেন অবনীর পায়ের নিচে মাটি সরে গেল। অবনীর রাগের সামনে গৌতম কিছুই বলতে পারল না। জানো কি, তুমি সমস্যা তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছো। এবার আমি তোমাকে সাহায্য করব না। এই সমস্যা তুমি নিজেই তৈরি করেছো, এবার নিজেই সমাধান করো। কিন্তু অবনী, আজ গৌতম আর অবনীর বিয়ের 3 বছর পূর্ণ হলো, কিন্তু গৌতম এখনও অবনীর বাড়িতেই থাকে একজন হাউস হাজব্যান্ড হিসাবে, যেখানে তার অবস্থান প্রায় একজন কাজের লোকের মতো। কখনো সানসার শাড়ি ইস্ত্রি করা, কখনো অবনীর গাড়ি পরিষ্কার করা, রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, সব দায়িত্বই তার কাঁধে। একই সময়ে অবনী মাঝে মাঝেই নিজের স্বামীকে এই অবস্থায় দেখে খুব বিরক্ত হয়ে যেত, কারণ পুরো পরিবারের আর্থিক দায়িত্ব একাই তার কাঁধে ছিল। কিন্তু অবনী, এই মূর্তিটা বাবা ভেঙেছেন, এতে আমার দোষ কি? তুমি আমাকে একটা সুযোগও দিলে না বোঝানোর। আমার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিলে। কি হলো মিস্টার? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত না টাকা এসেছে, না কেউ আপনাকে সাহায্য করতে রাজি। তার উপর ওই বৃদ্ধ লোকটা দোকান থেকে পালানোর চেষ্টা করছিল। ভালো হয়েছে গার্ডরা দেখে ফেলেছে। দেখুন মিস্টার, এখন 2টো বাজে। যদি বিকেল 5টার মধ্যে এই অ্যান্টিক মূর্তির টাকা না দেন, তাহলে আমি পুলিশ ডাকবো আর এই বৃদ্ধ লোকটাকে গ্রেপ্তার করাবো। আমি কি বললাম বুঝেছেন? হ্যাঁ, শুধু 2 মিনিট দিন। ঠিক আছে, আমরা কিছু একটা ব্যবস্থা করব। পাপাজি, এরা টাকা না দিলে আমাদের ছাড়বে না। কিন্তু আমি জেলে যেতে চাই না। কিছু করো, আমার জায়গায় তুমিই জেলে চলে যাও। যাই হোক, আমার পরিবার তো 3 বছর ধরে তোমাকে খাওয়াচ্ছে, এতটুকু তো করতে পারো। ড্যাডি, আমি জেলে যেতাম, কিন্তু এরা খুব কড়া, এভাবে ছাড়বে না। ম্যানেজার যেভাবে আমাকে হুমকি দিয়ে গেল দেখোনি? তাহলে ওদের টাকা দিয়ে দাও। আমাকে 30 লাখ দিতে হবে, আমার পকেটে 30 পয়সাও নেই। আমি রোজগার করি না, খরচের জন্য আপনি আমাকে টাকা দেয়। আমার না চাকরি আছে না টাকা, কিভাবে দেব? তাহলে আপনিকে ফোন করো। করেছি, পুরো কথা শোনার আগেই ফোন কেটে দিয়েছে। তুমি একেবারেই অকেজো জামাই, পুরোপুরি অকেজো। আমার মেয়েকে নিজের কথা বোঝাতেও পারো না। ফোন করো ওকে, আমি কথা বলবো। তুমি কি পাগল? কাজের সময় আমাকে ডিস্টার্ব না করতে বলেছিলাম, আবার ফোন করেছো? সোনা, ড্যাডি কথা বলছে। ড্যাড? হ্যাঁ সোনা, তোমার সাহায্য দরকার। আমি একটা মূর্তি ভেঙে ফেলেছি, আর এরা টাকা চাইছে। না দিলে আমাকে জেলে পাঠাবে। কিন্তু ড্যাড, আপনি কেন? এটা তো গৌতমের ভুল, তাহলে আপনি কেন? আসলে মূর্তিটা আমি ভেঙেছি, ছবি তুলছিলাম, দেখতে দেখতে ভুল করে হাত লেগে যায়, মূর্তিটা পড়ে ভেঙে যায়। ড্যাড, আপনি তো জানেনই গৌতম বাড়িতে কত সমস্যা তৈরি করেছে, আর এখন আপনিও আমার জীবনে নতুন সমস্যা নিয়ে আসছেন। কিন্তু মা, যাই হোক, বলুন আপনি কোথায় আছেন, আমি মাকে নিয়ে আসছি। আমরা অ্যান্টিক শপে আছি, মাধবনগর। ঠিক আছে, সেখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। অবনী এক বিশাল সমস্যার মুখোমুখি হয়েছিল, আর সেখান থেকে বের হওয়া তার পক্ষে সহজ ছিল না। আসলে অবনীর বাবা অনিল সিং যোধপুরের এক ধনী পরিবারের মানুষ ছিলেন, কিন্তু অনিলের মা গায়ত্রী দেবী সবসময় গৌতম আর অবনীর বিয়ের বিরুদ্ধে ছিলেন। 3 বছর আগে পুষ্কারে অবনীর দাদু হিম্মত আগরওয়াল আর গৌতমের দেখা হয়। তিনি গৌতমকে চিনেছিলেন এবং নিজের প্রিয় নাতনি অবনীর জন্য তাকেই স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন।
আভনি তার দাদুকে খুব ভালোবাসত এবং তার কোনো কথাই অগ্রাহ্য করতে পারত না। কিন্তু বিয়ের কিছুদিন পরই হিম্মত আগরওয়াল মারা যান। তার সঙ্গে সঙ্গেই হারিয়ে যায় সেই গোপন কথা, কেন তিনি গৌতমকে আভনির জন্য বেছে নিয়েছিলেন, কিভাবে তিনি গৌতমকে চিনেছিলেন, তার মৃত্যুর পর কে দেখবে পরিবার আর সম্পত্তির দেখাশোনা। তার স্ত্রী এবং আভনির ঠাকুমা গায়ত্রী দেবী নিজেই সব দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তিনি নিজের পরিবারের সম্মান আর মর্যাদা নিয়ে খুবই সচেতন ছিলেন। নিজেকে সামলানোর পাশাপাশি গৌতমের নামকে নিজের পরিবারের ওপর একটা দাগ হিসেবে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। তাই হিম্মতজি চলে যাওয়ার পর তিনি অনিল আর তার পরিবারকে আগরওয়াল ম্যানশন থেকে আলাদা করে দেন। আভানি আজও এটা ভুলতে পারেননি। দিন রাত একটাই চিন্তা, কিভাবে নিজের পরিবারের অবস্থার উন্নতি করবে। আজ আবারও সে সমস্যার মুখে পড়েছিলেন। পরের মুহূর্তেই সে নিজের মা গীতার সঙ্গে ছিল, আর দুজনে মাধবনগরের উদ্দেশ্যে রওনা দেন। ড্যাড, আপনি ঠিক আছেন তো? এসব কিভাবে হলো? এত দামি দোকানে আপনারা কি করছিলেন? আসলে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ড্যাডিজি সব দেখতে চেয়েছিলেন, তাই ভেতরে ঢুকি। এবং তারপর সবসময়ের মতোই তুমি এইটুকুও ঠিকমতো করতে পারলে না। তাহলে তুমি নিজেই ব্যাপারটা সামলালে না কেন? কিন্তু মা, আমি কি করতাম? আমি তো ড্যাডিজিকে সাবধান করেছিলাম, কিন্তু তিনি বললেন আর তুমি মেনে নিলে? কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হয়ে গেলে? মা, এসব কথা পরে হবে। এখন আমাদের ভাবতে হবে সবচেয়ে জরুরি বিষয়টা। এই 30 লাখ কোথা থেকে আসবে? আমি খুব রেগে যাচ্ছি। আমার শ্বশুর আমাদের জন্য কোনো সম্পত্তি রেখে যাননি, আর এখন এই অভিশাপ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। মা প্লিজ। কি মা? আমি কি আমার বাড়ি আর গাড়ি বিক্রি করে রাস্তায় নেমে যাব? আর এমনি তো এত টাকা তো পাওয়া যাবে না। সবাই সমস্যার সমাধান খুঁজতে শুরু করলো। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। অন্যদিকে ম্যানেজার অনিলের উপর নজর রাখছিল। সে টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়ে কমিশনারকে খবর দেয়, আর 3 ঘন্টা শেষ হবার অপেক্ষা করতে থাকে। ড্যাড, আমি কি গ্র্যান্ডমার কাছে সাহায্য চাইব? আমি ধীরে ধীরে ওনার টাকা ফেরত দিয়ে দেব। কিন্তু আভনি, গ্র্যান্ডমা তোমাকে সাহায্য করবেন না, কারণটা তুমি জানো। কিন্তু মম, একবার কথা বললে ক্ষতি কি? আমি ওনাকে ফোন করব। অবনী সঙ্গে সঙ্গে তার ঠাকুমা গায়ত্রী দেবীকে ফোন করল, কিন্তু তার মনে ভয় ছিল গায়ত্রী দেবী ফোন ধরবেন কিনা। গ্র্যান্ডমা, আমি... আরে, তোমার নম্বর আমার কাছে আছে। কি চাই? গায়ত্রী দেবী মন দিয়ে অবনীর কথা শোনেন। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।